কি ভেবেছিলেন ইন্সপেক্টর দুর্জয় সিংহ? আপনি এখানে আসবেন, তারপর আমাদের সমস্ত প্ল্যান বরবাদ করবেন, আর আমরা সব বসে বসে দেখব? আপনি যে এখানে আসবেন সে কথা আমরা আগেই জানতাম, কারণ আপনার দিদি যে এখানেই আছে, আর সেই দিদি যে আপনাকে ফোন করেছেন এই কথা আমরা সবাই জানি। আর তারপর থেকেই তো আমরা সকলে আপনার জন্য অপেক্ষা করছি। কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন। এখানে একা আসা আপনার একেবারেই উচিত হয়নি। আপনার মনে হয়নি এখানে অনেক লোক থাকবে? তবে ভালোই করেছেন আপনি, এতে আমাদেরই সুবিধা করেছেন। তাহলে এবার আপনার সামনেই সমস্ত কাজটা হবে, আর আপনি বসে বসে দেখবেন। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দি অ্যাডভেঞ্চার স্টেশন। আমাদের আজকের উপস্থাপনা মৌরুই দাসের লেখা রেখা অন্তর্ধান রহস্য। আজকের গল্প পাঠে স্বর্ণাভ এবং সূত্রধরের ভূমিকায় আমি অর্ঘ্য। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা রেখা অন্তর্ধান রহস্য। কিরে, এই বছরে আসবি না? আগের বছরেও এলি না, আবার এই বছরেও? দূর, আর ভালো লাগে না। পুজোয় ছেলেমেয়েরা বাড়ি না থাকলে ভালো লাগে? কেন? তোমার ছেলের কি খবর? ওর আর কি খবর, সারা দিন তো ওই থিয়েটার আর বই নিয়েই ব্যস্ত। আমাদের জন্য ওর সময় কোথায়? কি ব্যাপার, আমাকে নিয়ে সকাল সকাল মা মেয়ের এত আলোচনা কেন? সকালবেলায় কাকলি দেবী তার মেয়ে অন্তিকাকে ফোন করেছিল পুজোয় বাড়ি আসার জন্য, কিন্তু প্রতিবারের মতো এবারও অন্তিকা তার মাকে বলেছে যে এবারেও নাকি আসা যাবে না। সে কথা শুনে কাকলি দেবীর মন খারাপ। অন্তিকা ক্রিমিনোলজিতে পিএইচডি করছে, তাও আবার লখনৌতে। বয়স 25। অন্তিকার দাদা আছে, নাম রুদ্র। সাহিত্য তার প্রাণ, সেই জন্যই সারাক্ষণ সে থিয়েটার নিয়েই ব্যস্ত থাকে। বাড়িতে তাকে খুব কমই দেখা যায়, তাই পুজোতেও যে রুদ্র থিয়েটার নিয়েই ব্যস্ত থাকবে সে কথা নতুন নয়। পুজোতে সবার ঘরে ছেলেমেয়েরা আনন্দ করবে, আর কাকলি দেবী ঘরে বসে থেকে সময় কাটাবেন। আর মনোরঞ্জন বাবুর কথা না হয় ছেড়েই দিলাম। পুজোর কটা দিন উনি সারাক্ষণ ঔষধ দোকান খুলে রাখেন, বাড়ি ফেরেন সেই মধ্যরাতে। ওনার কথা মতো পুজোর সময় সবাই দোকান বন্ধ রাখলে সাধারণ মানুষের অনেক অসুবিধা হবে। হ্যাঁ, ভালো কথা, মনোরঞ্জন বাবু হলেন অন্তিকা আর রুদ্রর বাবা, সাথে কাকুলি দেবীর স্বামী। ওনার ঔষধের দোকান আছে। মা আর মেয়ে ফোনে কথা বলছিলেন, আর সেই সময় রুদ্র ঘরের মধ্যে প্রবেশ করতেই নিজের কথা শুনে মাকে উল্টে প্রশ্ন করে। কি হলো, আমাকে নিয়ে সকাল সকাল এত আলোচনা? কি কেস? আর আলোচনা? তোকে নিয়ে আলোচনা করার নতুন কি আছে বলতো? তুই তো সেই থিয়েটারেই ব্যস্ত থাকবি, আর আমি ঘরে একা বসে বসে সময় কাটাবো। আর তোর বাপের কথা না হয় বাদই দিলাম, তিনি তো সারাক্ষণ ঔষধের দোকানেই পড়ে থাকবেন। বাড়ি আসার কি দরকার বাপু? খাবারটাও তো ওইখানেই খেয়ে নিলে পারে। এর থেকে ভালো হবে আমি বরং খাবার দোকানে পৌঁছে দিয়ে আসবো, কষ্ট করে আর বাড়ি আসতে হবে না। ওই জন্যই তোকে কতবার করে বলছি বিয়ে কর বিয়ে কর, তাহলে ঘরে একটা বউ আসবে, আমার সময়টা অন্তত কাটবে। না হলে আমি সব কিছু ছেড়ে ছুড়ে তীর্থ করতে চলে যাব। ইয়ে বাবা, মা, আমার না একটা খুব জরুরি কাজ মনে পড়েছে। এক্ষুনি আমাকে একজনকে ফোন করতে হবে। আমি 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 এক্ষুনি আসছি। রুদ্র বুঝতে পারল তার মায়ের মাথা এখন অনেকটাই গরম, তাই এখানে বেশিক্ষণ থাকলে হয়তো গরম আবহাওয়াটা ওর ওপর দিয়েই যাবে। বিয়ের নামে একা পেয়ে আবার তাকে ব্ল্যাকমেল করবে। তাই মানে মানে করে চুপি সারে রুদ্র আবার সেই কাজের বাহানা দিয়ে কেটে পড়ল। অন্তিকাও অবস্থার বেগতিক বুঝে ফোন কেটে দিল। কাকলি দেবী সেখানেই কিছুক্ষণ বসে রইলেন। ওদিকে ঘরে আসতেই রুদ্রর ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল অন্তিকা ফোন করছে। রিসিভ করতেই অন্তিকা কিছু কথা বলল। সেই কথা শুনে রুদ্রর মুখে হাসি ফুটে উঠল, আর চিৎকার করে বলে উঠল, সত্যি? আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। তুই কথা দে, কাউকে বলবি না। ঠিক আছে অন্তু, আমি কাউকে বলবো না। এরপর ফোন কেটে দেয়। দেখতে দেখতে পুজোর দিন চলে আসে। আজ ষষ্ঠী, কাল সপ্তমী, মায়ের আগমন হবে। সন্ধেবেলায় কাকলি দেবী বসার ঘরে বৈঠক সভা ডেকেছেন।
ওনার কথা সবাইকে মানতে হবে। পুজোর কটা দিন সবাই বাড়িতে থাকবে। এইসব শুনে রুদ্র বলে উঠল, মা এটা সম্ভব নয়, তুমি কেন বুঝতে চাইছো না? আমার বোঝার কোনো দরকার নেই। সবাই বাইরে যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আর আমি একা ঘরে বসে বসে সময় কাটাবো। ওটা আর এবার চলবে না। মা মা তুমি এরম করছো কেন? তুমি তো জানো বলো, এই সময় থিয়েটারটা বেশি দেখে মানুষ। প্লিজ মা, এভাবে জোর করো না। হুম, আমি জোর করছি না, আমি ফাইনাল কথা জানিয়ে দিলাম। এ বাবা, তুমি তো কিছু বলো। তুমিও কি তোমার দোকান বন্ধ করে পুজোর কটা দিন ঘরে বসে থাকবে? না, মানে আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমি পুজোর কটা দিন একেবারেই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, সব সময় না হলেও আমার সন্ধ্যের দিকটায় একেবারে সময় হবে না, আমাকে বাইরে যেতেই হবে। আমার কিছু কাজ আছে বাইরে। তোর কাজ মানে তুই থিয়েটার? হ্যাঁ, ওই থিয়েটার। কিন্তু মা প্লিজ বোঝার চেষ্টা করো, আমার ওদের খুব দরকার, আমার লাগবে। জানি না, যা পারিস কর, আমি আর কোনো কথা বলবো না। মা মা রাগ করো না, রাগ করলে হয় বলো? আচ্ছা ঠিক আছে, আমি যে কটা দিন পারবো বাড়িতেই থাকবো। ঠিক আছে, এবার তো কথা বলো। কাকলি দেবী আর কথা বললেন না। বসার ঘরে সবাই বসে রইলেন। এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। বাড়ির কাজের মহিলা দরজা খুলতে গেলে রুদ্র বলে উঠল, না সীমাদি, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুমি ভিতরে যাও। এই বলে রুদ্র গিয়ে দরজা খুলে দিল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে মুখে হাসি ফুটে উঠল, তবে কোনো কথা বলল না। আস্তে আস্তে সেই মানুষটি ঘরের মধ্যে প্রবেশ করল। কাকলি দেবী তখনও মুখ গোমড়া করে বসেছিলেন। এমন সময় সেই মানুষটি কাকলি দেবীর পিছনে দাঁড়িয়ে ওনার চোখ জোড়া বন্ধ করে দিলেন। কিছুটা হকচকিয়ে পড়লেন। তার পরের মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল আর বলে উঠল, অন্তিকা। নিজের নাম শুনে অন্তিকা কাকলি দেবীর চোখ থেকে হাত সরিয়ে সামনে এসে দাঁড়াতেই কাকলি দেবী নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন। অনেক বছর দেখেনি, বলা যায় এরকম সামনাসামনি দেখেনি। ভিডিও কলে তো প্রতিদিনই কথা হয়, কিন্তু ভিডিও কল আর সামনে থাকা মানুষ, এ দুটোর মধ্যে পার্থক্য তো আছেই। মেয়েকে জড়িয়ে ধরে অভিমানের সুরে কাকলি বলে উঠলেন, তুই আমাকে মিথ্যে কথা বলেছিলি? তুই আসবি এই কথা আমাকে আগে বলিসনি কেন? আগে বলে দিলে এরকম একটা সারপ্রাইজ আমি কিভাবে দিতাম তোমায়? ও মা, তুমি আমায় দেখে খুশি হওনি? খুশি? ছেলে মেয়েদের দেখে কোন বাবা মা খুশি হয় না বলতো? আমি খুব খুশি হয়েছি। তবে তুই এইভাবে আমাকে সারপ্রাইজ দিবি আমি ভাবতেই পারিনি। আমি খুব খুব খুশি হয়েছি। কতক্ষণ হলো এসেছিস? আয় এখানে বস একটু। অনেকটা রাস্তা জার্নি করে এসেছিস, বিশ্রাম নে। জার্নি আর কোথায় করলাম মা? লখনৌতে ফ্লাইটে উঠলাম, তারপর সোজা কলকাতা, দেন কলকাতা থেকে ট্যাক্সি ধরে সোজা বাড়িতে। তুই তো এবার আমাকে বলতে পারতিস, তাহলে আমি গাড়ি নিয়ে যেতাম। আমি বলিনি, তার কারণ আমি নিজে নিজেই একা আসতে পারি। হ্যাঁ জানি তুই একা একা আসতে পারবি, কিন্তু তাও মানে লখনৌ থেকে কলকাতা যখন একা একা আসতে পেরেছি, তখন বাড়িটাও আসতে পারবো। আর এইটুকুই তো রাস্তা, তাই যাওয়ার কোনো দরকার ছিল না, আমি একাই চলে এলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কোনো কথা নয়। সীমা, একটু জল নিয়ে আয় তো। এরপর কাকলি দেবী মেয়ে আসার খুশিতে মন খারাপটা ভুলে যায়। হাসি খুশিতে কাকলি দেবীর মন ভরে ওঠে। পরের দিন দেবী দুর্গার আগমন। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়ল। ওদিকে অন্তিকা তার দাদার রুমে গিয়ে বলে উঠল, বলছি, তুই কি এখন ফ্রি আছিস? তাহলে চল না একটু বাইরেটা ঘুরে আসি। অনেকদিন পর বাড়ি ফিরলাম, তাই ইচ্ছে করছে একটু বাইরে যেতে। তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ কেন যাব না, চল আমি বাইকটা বের করছি। না না, বাইকের দরকার নেই, এই সামনে একটু হেঁটে ঘুরে আসবো, বাইকের দরকার নেই। আচ্ছা বেশ, তুই চল, আমি আসছি। এরপর অন্তিকা আর রুদ্র দুজনেই বেরিয়ে পড়ল। রাত তখন 11টা বেজেছে। চারিদিকে আলো জ্বলছে। কাল সপ্তমী। কিছুটা রাস্তা হেঁটে তারা যখন বাড়ি ফিরল, তখন ঘড়িতে 12টা বাজতে চলেছে। এমন সময় অন্তিকা দেখতে পেল একটা গাড়ি খুব স্পিডে বেরিয়ে গেল। ব্যাপারটাতে একটু অবাক হলো, কিন্তু তেমন একটা পাত্তা দিল না অন্তিকা। আর সেই সঙ্গে 3-4 জন ছেলে গলির মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখল। ওদের দেখে তার চেনা বলে মনে হলো না। তারাও যেন একটু কেমন সন্দেহের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। তবে অন্তিকা মাথা ঘামালো না।
দাদার সাথে কথা বলতে বলতে ঘরের দিকে যেতে লাগলো। বাড়িতে প্রবেশ করতে যাবে এমন সময় তার চোখ গেল তাদের বাড়ির 3-4টে বাড়ির পর একটা ঘরে আগুন জ্বলছে। অন্তিকা সেটা লক্ষ্য করতেই ছুটে গেল সেদিকে। রুদ্রও কিছু বুঝতে না পেরে সেও ছুটে গেল বোনের পেছন পেছন। কি হলো? তুই এভাবে দৌড়াচ্ছিস কেন ভাই? আর কোথায় বা যাচ্ছিস? দাদা, দাদা, রেখাদের বাড়িতে আগুন লেগেছে, তুই দেখতে পাচ্ছিস না? আর তখনই রুদ্র চোখ গেল রেখাদের বাড়ির দিকে। হ্যাঁ, সত্যি তো, তাদের বাড়িতে আগুন লেগেছে। কিন্তু কিভাবে? তাড়াতাড়ি ছুটে এলো অন্তিকা আর রুদ্র। বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাড়িতে আগুন লেগেছে, কিন্তু কারোর কোনো চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে না। অন্তিকা তা দেখে বলে উঠল, সবাইকে ঘুমিয়ে পড়েছে। দাদা, তাড়াতাড়ি পাড়ার সবাইকে ডেকে নিয়ে আয়। আমি এদিকটা দেখছি। সেই সঙ্গে দমকল বাহিনীকে ফোন কর, এক্ষুনি আসতে বল। আর ততক্ষণে জল নিয়ে আগুনটা নেভানোর ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের লোকজন তখন জড়ো হয়েছে। সবাই নিজেদের বাড়ি থেকে বালতি বালতি জল এনে রেখাদের বাড়ির দিকে ঢালতে লাগলো। দমকল বাহিনীও চলে আসে, কিন্তু ততক্ষণে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আগুন যখন নিয়ন্ত্রণে এলো তখন বাড়ির অবস্থা খুবই খারাপ। অন্তিকা ভেতরে যেতে চেয়েছিল, কিন্তু দমকল বাহিনীর কর্মীরা বলল তারা আগে ভেতরে যাবে। এখন বাড়ির ভেতরে কাউকে যেতে দেওয়া যাবে না। অন্তিকা আর কোনো কথা বলল না, চুপচাপ বাড়ির বাইরে দাঁড়িয়ে রইল। পাড়ার আশেপাশের লোকজন আগুন নেভানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাও সম্পূর্ণভাবে আগুন নেভাতে পারেনি। ততক্ষণে অন্তিকার বাবা মা রেখাদের বাড়ির সামনে এসে হাজির হয়। আগুন নেভানো গেলেও বাড়ির কোনো মানুষকে বাঁচাতে পারেনি। সবাই আগুনে পুড়ে মারা গেছে। দমকল বাহিনীর কর্মীরা এক এক করে 2টো বডি বাইরে বের করে আনে। পাড়ায় সবার মন ভারাক্রান্ত। কাল মা আসছেন, আর আজকেই এত বড় একটা দুর্ঘটনা। রেখা কোথায়? রেখা তো বাড়ির ভেতরেই ছিল, ওকে খুঁজে পেলেন না? দমকল বাহিনীর কর্মীরা অবাক হয়ে যায়। তারা বলে, বাড়ির ভেতরে আর কোনো বডি পাইনি আমরা। সারা বাড়িটা কিন্তু তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। বাড়ির মধ্যে আর কিছু অবশিষ্ট নেই বললেই চলে। সব জিনিস একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু সেখানে আর কোনো মানুষের বডি থাকলে আমরা তা নিশ্চয়ই পেতাম। দমকল বাহিনীর কথা শুনে পাড়ার সবাই তখন খুব অবাক হয়ে যায়। কানাঘুষো সবাই নানান কথা বলতে থাকে। রেখা কোথায় গেল? বাড়ির মধ্যে থাকার কথা, সে তার বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু সে এত রাতে কোথায় গেছে? রেখা যে বাড়ির মধ্যে নেই এ কথা শুনে অন্তিকা মনে মনে একটু খুশি হলো। ভাবলো মেয়েটা তো বেঁচে আছে, কিন্তু এত রাতে মেয়েটা গেল কোথায়? সে কথা ভাবতে ভাবতেই অন্তিকা আশেপাশে সব জায়গা চেক করতে লাগলো। বাড়ির পেছন দিকে যেতেই একটা গাড়ির টায়ারের চিহ্ন দেখতে পেল, সাথে 2জন ছেলের পায়ের বুটের দাগ, যেগুলো রেখাদের বাড়ির দিকেই ক্রমশ এগিয়ে গেছে। সেই জুতোর ছাপ দেখে অন্তিকা বুঝতে পারল কেউ তো রেখাদের বাড়িতে এসেছিল। তবে যদি তাই হয়ে থাকে তাহলে তো বাড়ির সামনের গেট দিয়ে কেন আসেনি? কি কারণ থাকতে পারে? আর তারা কখন এসেছিল? এই সবই অন্তিকা ভাবছিল। ঠিক তখনই রুদ্র এসে হঠাৎ বলে উঠল, তুই বাড়ির পেছনের দিকে কি করছিস? কেন, কি হয়েছে? পুলিশ এসেছে। যারা প্রথম আগুন দেখেছিল তাদেরকে ডাকছে, তাই তো আমি তোকে খুঁজছিলাম। চল, পুলিশের কাছে যেতে হবে। হ্যাঁ, চল। অন্তিকা পুলিশের কাছে আসতেই দেখতে পেল ইন্সপেক্টর দুর্জয় সিং দাঁড়িয়ে আছেন। অন্তিকা গিয়ে ওনার সামনে দাঁড়ালো। তখন ইন্সপেক্টর দুর্জয় সিং বলে উঠলেন, আপনি কি সবার প্রথমে আগুন লেগেছিল বলে দেখতে পান? হ্যাঁ স্যার, আমি আগুনটা প্রথম দেখতে পাই। এত রাতে আপনি বাইরে কি করছিলেন? এরপর অন্তিকা তার দাদার সাথে ঘুরতে যাওয়ার কথা বলে। সব শুনে ইন্সপেক্টর দুর্জয় সিং চুপ করে থাকেন। তখন অন্তিকা আবার বলে, স্যার, রেখাকে কোথাও পাওয়া যাচ্ছে না। রেখাকে? তারপর অন্তিকা রেখার ব্যাপারে সব কথা বলে। তারপর এটাও বলে যে এখন রেখাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর দুর্জয় সিং বেশ অবাক হন। মেয়েটির বয়স কত হবে? রেখার বয়স হবে 14-15। আপনি কি শিওর? হ্যাঁ স্যার, আই এম শিওর। স্যার, আর একটা কথা, বাড়ির পেছনের দিকে একটা গাড়ির টায়ারের চিহ্ন পাওয়া গেছে।
তারপর দুজন মানুষের পায়ের বুটের দাগ আছে। আমার মনে হচ্ছে কেউ বা কারা এসেছিল রেখাদের বাড়িতে, কিন্তু কারা এসেছিল সেটা তো বুঝতে পারছি না। হয়তো কোনো আত্মীয়। বাড়ির আত্মীয় হলে পেছনের দরজা দিয়ে ভেতরে আসতো না, সামনের দরজা দিয়ে আসতো। সেখানে বাড়ির পেছনের দিকে গাড়ির টায়ারের চিহ্ন, সাথে দুজন পুরুষ মানুষের পায়ের বুটের দাগ। এই সব কিছুই বলে দিচ্ছে যারা এসেছিল তারা কোনো ভালো কাজে আসেনি। এমনটাও তো হতে পারে যে তারাই বাড়িতে আগুন লাগিয়েছিল। আপনি এমন ভাবে কথা বলছেন যেন মনে হচ্ছে পুলিশ আমি না, আপনি। না না স্যার, পুলিশ তো আপনি, কিন্তু আমি শুধু আমার ধারণার কথা বলেছি। আপনার ধারণাগুলো কিন্তু পুলিশের মতন। সে তো হবেই। আমার বোন ক্রিমিনোলজি নিয়ে পিএইচডি করছে লখনৌ ইউনিভার্সিটি থেকে, তাই তার কথাবার্তা পুলিশের জেরের মতোই হবে, সেটাই স্বাভাবিক। একথা শুনে ইন্সপেক্টর দুর্জয় সিংয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিছু বলতেই পারছে না। তখন অন্তিকা নিজেই বলে উঠল, স্যার, আমি আর দাদা যখন বাড়ি ফিরছিলাম তখন একটা গাড়িকে খুব স্পিডে যেতে দেখেছি। আমার মনে হচ্ছে ওই গাড়িতে করেই কেউ এসেছিল। সেই সাথে আমি কয়েকটা ছেলেকে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ছেলেগুলোকে আমার ঠিক লাগেনি, মানে বেশ সন্দেহজনক। আমার মনে হচ্ছে তারাই কিছু করেছে, হয়তো রেখাকে তারাই তুলে নিয়ে গেছে, কিন্তু রেখাকে ওরা কেন নিয়ে গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আপনার কথা না হয় বুঝলাম, কিন্তু একটা মেয়েকে নিয়ে যাবে, মেয়েটি তো চিৎকার করবে, কিন্তু আমার মনে হয় কেউ কোনো চিৎকার শুনতে পায়নি। বাড়িতে কিভাবে আগুন লেগেছে তার তদন্ত চলছে, দেখি কি বের হয়। না স্যার, রেখা চিৎকার করতে পারবে না। কেন? কারণ সে মুখে কথা বলতে পারে না। শুধু কথা নয়, রেখা কানেও শুনতে পায় না। তাহলে তো বেশ মুশকিলে পড়া গেল। এখন মেয়েটিকে আমরা খুঁজবো কিভাবে? আচ্ছা, মেয়েটির কোনো ছবি আছে কারোর কাছে? কারণ বাড়ির সব জিনিসগুলো আগুনে পুড়ে গেছে, তাই কারোর কাছে ছবি থাকলে আমাকে দিন, আমি রেখাকে খোঁজার ব্যবস্থা করছি। স্যার, আমার কাছে একটা আছে, তবে সেটা বেশ পুরনো দিনের। ওটাই নিয়ে যান। অন্তিকা রেখার একটা ছবি ইন্সপেক্টর দুর্জয় সিংয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তারপর রেখাদের বাড়ির পেছনে গিয়ে সেই গাড়ির টায়ারের ছাপের ছবি এবং দুজন পুরুষ মানুষের জুতোর ছাপের ছবি তুলে নিল। সেই সাথে অন্তিকাও তার ফোনে ছবিগুলো তুলে নিল। স্যার, আমি যখন বাড়ি ফিরছিলাম তখন 3-4 জন ছেলেকে মোড়ের রাস্তায় দেখেছিলাম। ছেলেগুলোকে আমার মোটেও ঠিক লাগেনি। সাথে একটা কালো মারুতি গাড়িকে খুব স্পিডে বেরিয়ে যেতে দেখেছিলাম। আচ্ছা, ছেলেগুলোর মুখ আর ওই গাড়ির নাম্বার দেখেছেন? ছেলেগুলোকে আমি দেখেছিলাম, তবে অতটা ভালো করে দেখিনি। তবে হ্যাঁ, আর একবার দেখলে চিনতে পারবো। আর গাড়িটা এতটাই স্পিডে বেরিয়ে গিয়েছিল যে গাড়ির নাম্বার দেখতে পাইনি। আচ্ছা, ঠিক আছে, ছেলেগুলোর মুখ মনে পড়লে আমাদের জানাবেন। আপাতত রেখার ছবিটা সমস্ত টিভি নিউজ চ্যানেলে আর সাথে পেপারে এবং আশপাশে সমস্ত জেলার থানায় পাঠানো হচ্ছে। আশা করি কোনো না কোনো খবর তো আমরা নিশ্চয়ই পাবো, আপনি চিন্তা করবেন না। এরপর পুলিশ রেখার বাবা মায়ের অগ্নিদগ্ধ শরীরটা ফরেন্সিকে পাঠানোর নির্দেশ দেয়। সেই সাথে বাড়িটা সিল করে দেয়। আস্তে আস্তে সবাই যে যার বাড়িতে ফিরে যায়। সবার মন খুবই খারাপ। অন্তিকা, রুদ্র, তাদের বাবা মা বাড়িতে ফিরে আসে। কাকলি দেবী হঠাৎ বলে ওঠেন, কাল মায়ের পুজো, আর আজকে এমন একটা ঘটনা ঘটে গেল। জানি না পুজোটা সকলের কেমন কাটবে। মা, মাগো মা, তুমি দেখো, তোমার সন্তানদের তুমিই রক্ষা করো। রেখাকে যেন পুলিশ তাড়াতাড়ি খুঁজে পায়। বেচারা মেয়েটা মুখে কোনো কথাও বলতে পারে না, আর কানেও কিছু শুনতে পায় না। কোনো খারাপ লোকের হাতে আবার পড়ে না যায়। তুমি দেখো মা, তোমার সন্তানদের তুমি ছাড়া আর কে রক্ষা করবে বলো মা? মা, তুমি চিন্তা করো না, রেখাকে পুলিশ খুব তাড়াতাড়ি খুঁজে পাবে, দেখো। সকাল হতেই পুজো শুরু হয়। মণ্ডপে ঢাকের শব্দ শোনা যায়। তবে সকলের মনে শুধু একটাই ঘটনা, রেখা কোথায় গেল? বাড়িতে আগুন লাগলো কিভাবে? সকলের মনে হাজারো প্রশ্ন, কিন্তু একটারও উত্তর নেই। পুজো হলেও মন সেই পড়ে থাকে রেখাদের বাড়িতে। রেখাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই দাঁড়িয়ে পড়ে।
এই তো সেদিন রেখার মায়ের সাথে দাঁড়িয়ে ও পাড়ার ঘোষগিন্নি কত কথাই না বলছিল। ভাবতেই অবাক লাগে সেই মানুষটি আর নেই। জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না। এবছরের পুজোটা একেবারেই অন্যরকম। সবাই শুধু মায়ের কাছে চাইছে যেন রেখাকে তাড়াতাড়ি পুলিশ খুঁজে পায়। আজ পাড়ার সকলে তার জন্যই মায়ের কাছে প্রার্থনা করছে। ওদিকে অন্তিকা চুপচাপ কিছুতেই বসে থাকতে পারছে না। যতক্ষণ না পর্যন্ত রেখার কোনো খবর পাচ্ছে, তাই দাদাকে সাথে নিয়ে একটু বেলার দিকে অন্তিকা পৌঁছলো থানায়। সেখানে ইন্সপেক্টর দুর্জয় সিংয়ের সাথে দেখা হয়। স্যার কোনো খবর পেয়েছেন? না, তবে তদন্ত চলছে, কোনো না কোনো খবর তো পাওয়া যাবেই। একটু তাড়াতাড়ি করবেন স্যার। আমার মনে হচ্ছে রেখা ভালো নেই। বেশি সময় পার হলে হয়তো রেখাকে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব রেখাকে খুঁজে বার করুন স্যার। দেখুন মিস, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। হ্যাঁ, মানছি আপনি খুব চিন্তিত আছেন মেয়েটিকে নিয়ে। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা কি, কিন্তু আপনি আমাদের দিকটাও তো দেখবেন নাকি? কাল রাতে ঘটনাটা ঘটেছে, একটু তো সময় লাগবেই। আমাদের বাঙালিদের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা চলছে, কিন্তু আমাদের পুলিশদের ছুটি নেই। আমরা আপ্রাণ চেষ্টা করছি মেয়েটিকে খুঁজে বের করার জন্য। প্লিজ আপনি শান্ত হন, আমরা দেখছি কতদূর কি করতে পারি। ইন্সপেক্টর দুর্জয় সিংয়ের কথা শুনে অন্তিকার কোনো কথাই বলতে পারছে না। শেষে একটা কথা বলল, স্যার আমরা জানি আপনারা আপনাদের কাজ করছেন, কিন্তু আমি এই কারণেই বলছি যে বেশি সময় গেলে হয়তো রেখাকে আমরা আর খুঁজে পাবো না। আচ্ছা স্যার, রেখার বাবা মানে পলাশ কাকু আর রিনা কাকিমার ফোনটা চেক করা যায় না? হ্যাঁ মানছি আমাদের কাছে ফোন নেই, কিন্তু ফোনের নাম্বার দিলে মোবাইল কোম্পানির অফিস থেকে তো সমস্ত ডিটেলস বের করা সম্ভব। দুর্জয় সিং দেখলেন অন্তিকা ঠিক কথাই বলেছে। তাদের কাছে তো কোনো ক্লু নেই। এই ফোন নাম্বার থেকে যদি কিছু ক্লু পাওয়া যায় তখন তো তদন্ত করতেও সুবিধে হবে। ইন্সপেক্টর দুর্জয় মনে মনে কিছুটা ভেবে বলে উঠলেন, আচ্ছা, আপনি আমাদের ফোন নাম্বারগুলো দিন, আমরা খোঁজ নেওয়ার ব্যবস্থা করছি। অন্তিকা রেখার বাবা মায়ের ফোন নাম্বার দেয়। তারপর থানা থেকে বাড়ি ফিরে আসে। রেখাদের বাড়ির সামনে দিয়ে আসার সময় অন্তিকার মনটা খুব ভারী হয়ে যায়। মনে মনে সে প্রতিজ্ঞা করে যেমন করেই হোক রেখাকে সে খুঁজে বের করবেই। পরের দিন ইন্সপেক্টর দুর্জয়কে ফোন করে অন্তিকা। স্যার ফোন নাম্বারগুলো থেকে কিছু সন্দেহজনক পেয়েছেন? না, আমার ফোন ডিটেলস বের করছি এখন আমরা, তবে তেমন কোনো সন্দেহজনক প্রমাণ পাইনি। রেখার ছবি খবরের কাগজে ছাপা হয়েছে, আশা করছি কিছুদিনের মধ্যেই খবর পাবো। আচ্ছা, বলছি স্যার কোনো খবর পেলে আমাদের জানাবেন। অবশ্যই মিস, আপনাকে জানাবো। এরপর অন্তিকা ফোন কেটে দিয়ে সোফায় মুখ গোমড়া করে বসে থাকে। কি রে, মুখটা এরকম করে বসে আছিস কেন? জানি এখন কারোরই মন মেজাজ ভালো নেই, কিন্তু তাও এইভাবে বসে থাকলে কি আমার ভালো লাগে বল? চল না মণ্ডপ থেকে ঘুরে আসি। না মা, আমার একেবারে ইচ্ছে করছে না। চল, আজকে আমার একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। কাকলি দেবী জানেন রুদ্র কোথায় নিয়ে যাবে অন্তিকাকে। রুদ্রর স্পেশাল জায়গা মানেই তো সেই থিয়েটার। কিন্তু আজ উনি মানা করলেন না। উনিও মনে প্রাণে চান অন্তিকার মনটা যেন একটু ভালো হয়। তাই ছেলের কথায় সায় দিয়ে বলে উঠলেন, হ্যাঁ, রুদ্র তো ঠিক কথাই বলছে। যা, তুই ওর সাথে ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। এইভাবে ঘরের মধ্যে মনমরা হয়ে বসে থাকলে হবে না। আর পুলিশ তো তদন্ত করছে, দেখবি রেখাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। মন খারাপ করিস না, আর হতাশও হোস না। পুলিশ কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। যা, একটু বাইরে থেকে ঘুরে আয়, তাহলে তোর ভালো লাগবে। তাও অন্তিকা যেতে চাইছিল না। কিন্তু রুদ্র এমনভাবে জোর করল যে অন্তিকা বাইরে যেতে রাজি হলো। দাদার বাইকের পেছনে বসে অন্তিকা বাইরে ঘুরতে গেল। তবে তার মধ্যে কোনো উৎসাহ নেই। দাদা তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে কথা অন্তিকা জানেও না, আর একটিবারও সে কথা জিজ্ঞাসাও করেনি। অন্য কোনো দিন হলে অন্তিকা প্রশ্ন করে রুদ্রর মাথা খারাপ করে দিত, কিন্তু আজ অন্তিকা একেবারেই চুপচাপ। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে অন্তিকা উদাস হয়ে বসেছিল। এমন সময় তার চোখ গেল একটা গাড়ির ভেতরে।
সেখানে যেন সে কাউকে দেখল, কিন্তু কাকে দেখল সেটা আবার ভালো করে দেখার চেষ্টা করলো। সেই জন্য কিছুটা মাথা হেলিয়ে গাড়ির ভেতরের মানুষটিকে দেখার চেষ্টা করলো। আর তখনই অন্তিকা দেখতে পেল রেখাকে। রেখা একটা গাড়ির মধ্যে আছে, সে গাড়ির জানলার কাঁচ লাগানো। রেখা জানলার ভেতর থেকে হাতের ইশারায় অন্তিকাকে হয়তো কিছু একটা বলার চেষ্টা করছে। সেটা বুঝতে না পেরে অন্তিকা বাইক থেকে নেমে গাড়ির কাছে আসতে চাইল। রুদ্র বারে বারে কিছু জিজ্ঞাসা করছিল, কিন্তু অন্তিকা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে যেতে শুরু করলো। এমন সময় সিগন্যালে গ্রিন আলো জ্বলে উঠল। একটার পর একটা গাড়ি যেন খুব স্পিডে যেতে শুরু করতেই অন্তিকা আর সেই গাড়ি পর্যন্ত পৌঁছতে পারল না। সাথে একটা বাইকের ধাক্কা লেগে অন্তিকা পড়ে গেল। রুদ্র পেছন থেকে এসে অন্তিকাকে ধরে নেয়। রুদ্র জিজ্ঞাসা করে, কি করছিস তুই? এমনভাবে বাইক থেকে কেউ নামে? আর গেছিলিসটা কোথায়? আর একটু হলেই তো এক্ষুনি ধাক্কা খেয়ে পড়ে যেতিস। আর তারপর মা আমাকে, ভাবতে পারছিস কি হয়েছিল বল? দাদা প্লিজ প্লিজ, এখন আর কিচ্ছু বলার সময় নেই, আমাদের ফলো করতে হবে ওই গাড়িটাকে। গাড়ির ভেতরে আমি রেখাকে দেখেছি। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, আমি সত্যি কথা বলছি, গাড়ির ভেতরে আমি রেখাকেই দেখেছি। আর আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না দাদা, এক্ষুনি আমাদের ওই গাড়িটাকে ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল আমরা যাই তাহলে। হ্যাঁ, ওই 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 গাড়িটার পিছনে চল। তারপরে বাইক স্টার্ট দিয়ে তারা গাড়িটার পেছন পেছন যেতে লাগলো। এমন সময় গাড়ির ভেতরে বসে থাকা একটা ছেলে সেটা বুঝতে পেরে যায় যে তাদেরকে কেউ ফলো করছে। পেছন ফিরে তারাও একবার রুদ্রর বাইকটাকে দেখে নেয়। এই পরিস্থিতিতে তারা কি করবে সেটাই বুঝতে পারল না। অন্তিকা, একবার ইন্সপেক্টর দুর্জয়কে ফোন করলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। তুই গাড়িটাকে লক্ষ্য করে বাইকটা চালাতে থাক, আমি এক্ষুনি স্যারকে ফোন করছি। কিন্তু তুই গাড়িটাকে মিস করবি না, চোখে চোখে রাখবি। আর গাড়ির ভেতরের লোকগুলো যেন কিচ্ছু টের না পায়, ওদের বুঝতে দেওয়া যাবে না। পেছন পেছন চল। অন্তিকা দুর্জয় স্যারকে একবার ফোন করে সবটা বলে, তাড়াতাড়ি পুলিশ ফোর্স নিয়ে আসতেও বলে। সাথে নিজের ফোনের লোকেশনটা দুর্জয় স্যারের ফোনে শেয়ার করে দেয়, যেন দুর্জয় স্যার অন্তিকাকে খুঁজে পায় খুব সহজে। ওদিকে গাড়ির ভেতরে বসে থাকা একটা ছেলে বলে, কি করবি এবার? বসকে ফোন কর, না হলে আমরা ফেঁসে যাব। দাঁড়া, করছি আমি। এই বলে ছেলেটি তার বসকে ফোন করে সব ঘটনা খুলে বলে। তখন ফোনের ওপাশে কে কি বলল তা শোনা যায় না, তবে ফোনের এপাশে ছেলেটি সেই কথা শুনে বলে ওঠে, ঠিক আছে বস, আমি তাই করছি। গাড়ির ভেতরে যারা আছো তারা বাইরে বেরিয়ে এসো এক্ষুনি। গাড়ির ভেতরে যারা আছো তারা সকলে বাইরে বেরিয়ে আসবে, না হলে কিন্তু আমি গুলি করতে বাধ্য হব। আমার কথা কানে যাচ্ছে না? আমি কিন্তু 3 পর্যন্ত গুনবো, তার মধ্যে গাড়ির ভেতরে থাকা সমস্ত লোক বাইরে আসবে, না হলে কিন্তু আমি সত্যিই গুলি চালাতে বাধ্য হব। গাড়িটা কিন্তু পুলিশ ঘিরে ফেলেছে, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আসো। কি হয়েছে স্যার? এভাবে আমাদের গাড়ি আটকে রেখেছেন কেন? আমরা কি করেছি? গাড়ির মধ্যে আর কি আছে? আর কেউ নেই। সত্যি কথা বলো, কি হলো বলো? গাড়ির মধ্যে আর কি আছে? আর কেউ নেই। কেউ নেই স্যার, আমরা তো দুজনেই ছিলাম। মিথ্যে কথা স্যার, সব মিথ্যে কথা। ওদিকে পাশ থেকে অন্তিকা বলে উঠল, আমি রেখাকে এই গাড়ির মধ্যে স্পষ্ট দেখেছিলাম, আর আর রেখা এই গাড়ির মধ্যেই আছে। স্যার আপনি প্লিজ চেক করুন। ঠিক আছে মিস, আপনি এত হাইপার হবেন না, আমি চেক করছি। আপনি শান্ত হয়ে একটু দাঁড়ান। এরপর দুর্জয় স্যার গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরটা খুব ভালো করে চেক করলেন, এমনকি গাড়ির পেছন দিকে ডিকি খুলেও চেক করলেন। কিন্তু গাড়ির মধ্যে রেখা তো অনেক দূরের ব্যাপার, অন্য কোনো আর মানুষও নেই। তখন তিনি বলে উঠলেন, মিস অন্তিকা, এখানে তো রেখা নেই। কি বলছেন স্যার? আমি দেখেছি, আমি স্পষ্ট দেখেছি এই গাড়ির মধ্যে রেখাকে। ওই গাড়ির মধ্যেই ছিল। রেখা রেখা আমাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু গাড়ির জানালা লাগানো ছিল আর বেশ কিছুটা দূরে গাড়িটা দাঁড়িয়ে ছিল, তাই আমি ওর কথা বুঝতে পারিনি। কিন্তু কিন্তু আমি সত্যি কথা বলছি, এই গাড়ির মধ্যে রেখা ছিল। তাহলে রেখা কোথায় গেল? আপনি তো গাড়িটাকে ফলো করছিলেন, গাড়িটা কোথাও দাঁড়িয়েছিল? না স্যার, গাড়িটা কোথাও দাঁড়ায়নি। তাহলে আপনি কিভাবে বলছেন এই গাড়িটার মধ্যে রেখা ছিল? যদি রেখা এই গাড়ির মধ্যে ছিল, তাহলে এই চলন্ত গাড়ি থেকে জল জ্যান্ত মেয়েটা উধাও হয়ে যাবে কিভাবে? আপনি হয়তো ভুল দেখেছেন, কেসটা নিয়ে হয়তো আপনি খুব ভাবছেন, তাই এমনটা হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না,
আর আপনি বাড়ি ফিরে যান, এখন আমি দেখছি। আর কিছুদিন রেস্ট নিন। এসব চিন্তা করা আমাদের কাজ। আমরা দেখছি তো কি করা যায়। আমরা তদন্ত তো করছি। আমরা তো হাতে হাত রেখে বসে নেই। একটু অপেক্ষা আপনাদের করতে হবে মিস। কিন্তু স্যার, আমি সত্যি কথা বলছি, আমি রেখাকে দেখেছি এই গাড়ির মধ্যে। প্লিজ স্যার, বিশ্বাস করুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করুন, এরা জানে রেখা কোথায়। পাশ থেকে একটা ছেলে বলে উঠল, কি বলছেন উনি? আমরা তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাদের একটু খুলে বলবেন? আপনারা এভাবে আমাদের গাড়িটা আটক করলেন কেন? আমরা কি কিছু অন্যায় করেছি? তোমরা কোনো অন্যায় করনি। আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। তোমরা যেতে পারো। না স্যার, এমনটা করবেন না। ওদেরকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলে আপনি সমস্তটা জানতে পারবেন। এভাবে ওদের ছেড়ে দেবেন না স্যার, প্লিজ স্যার, কিছু একটা করুন। আমি সত্যি কথা বলছি, ওরা জানে রেখা কোথায় আছে। দেখুন মিস, আমরা আমাদের কাজ জানি। আমি বলতে বাধ্য হচ্ছি, এই ব্যাপারে আপনি আর আমাদের কোনো রকম বিরক্ত করবেন না। আমরা আমাদের কাজ করছি। রুদ্রবাবু ওনাকে বাড়ি নিয়ে যান আর ওনার রেস্টের ব্যবস্থা করুন। ওনার রেস্টের খুব দরকার। পারলে একটা ডাক্তার দেখিয়ে নেবেন। ওনার হয়তো ঘুম ভালো করে হচ্ছে না। ডাক্তারকে বলে ঘুমের ওষুধ দিতে বলবেন। ঘুম হলে হয়তো উনি একটু স্বাভাবিক হয়ে যাবেন। আই থিঙ্ক ওনার মাথার নার্ভগুলো এখন ভালোভাবে কাজ করবে। স্যার, আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি, আর আমি মিথ্যে কথা বলছি না। আমার কোনো হ্যালুসিনেশন হয়নি। আমি স্পষ্ট দেখেছি রেখাকে। প্লিজ স্যার, বিশ্বাস করুন। এরপর অন্তিকা আর কোনো কথা বলল না। চুপচাপ তার দাদার বাইকে বসে বাড়ি ফিরে আসে। কিন্তু এরপর থেকে অন্তিকা একটু বেশি যেন চুপচাপ হয়ে যায়। অন্তিকা বাড়িতে থাকলেও তার মন পড়ে থাকে সব সময় রেখার কাছে। কিভাবে রেখাকে খুঁজে বের করা যায় সেই সব কথাই সে চিন্তা করতে থাকে। সন্ধেবেলায় নিজের ঘরে বসেছিল অন্তিকা। এমন সময় তার কিছু একটা মনে পড়তেই সে ছুটে যায় দাদার কাছে। দরজায় নক করতেই রুদ্র ঘরের ভেতর থেকে বলে উঠল, কে? দাদা, আমি। আয় ভেতরে আয়। ভেতরে এসে দাঁড়াতেই রুদ্র বলে উঠল, কি হলো? তুই এত রাতে আমার ঘরে ছুটে এসেছিস, কিছু বলবি? হ্যাঁ দাদা, আমার একটা কথা মনে পড়েছে। কি কথা মনে পড়েছে? দাদা, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আমার কোথায় ভুল হয়েছে, আর তারপরেই আমার মনে পড়লো আসল ঘটনা। আমি এত বড় একটা ভুল কিভাবে করলাম, আমি সেটাই ভাবছি। ভুল? কি ভুল করেছিস তুই? আর কি সব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি দাদা, সব বুঝতে পারবি। মনে করে দেখ, আমরা যখন ওই গাড়িটাকে ফলো করছিলাম তখন কিন্তু গাড়িটা একবারের জন্যও কোথাও দাঁড়ায়নি, সবসময় আমাদের চোখের সামনে ছিল। কিন্তু রাস্তায় আমরা একটা টানেল পেয়েছিলাম। গাড়িটা যখন টানেলের মধ্যে প্রবেশ করেছিল তখন কিন্তু আমরা আর গাড়িটাকে দেখতে পাইনি, আর আমাদের বাইকটাও তখন অনেকটা দূরে ছিল। হতেই তো পারে তারই সুযোগ নিয়ে তারা রেখাকে ওই গাড়ি থেকে অন্য গাড়িতে সরিয়ে নিয়েছে। কিন্তু তারা কিভাবে জানবে কি আমরা ওদেরকে ফলো করছি? হয়তো জানতে পেরেছিল, আর তার জন্যই রেখাকে তারা সরিয়ে ফেলেছে। কিন্তু এ কথা তুই প্রমাণ করবি কিভাবে? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, আর এইসব তো তোর কল্পনাও হতে পারে না। আর দুর্জয় স্যার কিন্তু আমাদেরকে এই কেসের ব্যাপারে আর ইনভলভ হতে বারণ করেছে। উনি বলেছে উনি তদন্ত করছেন। তাহলে এখন কি করবি? ইনভলভ তো আমাকে হতেই হবে। হ্যাঁ, মানছি এটা আমার কাজ নয়, কিন্তু তাও রেখাকে খুঁজে বের করতেই হবে। তারা কেন রেখাকে নিয়ে গেছে সে কথা আমাদের জানতেই হবে। তুই কি করতে চাইছিস? করতে তো আমি অনেক কিছুই চাইছি, কিন্তু এখন আমাদের আগে একটা কাজ করতে হবে। কি কাজ? বলছি, তার আগে বলতো, গাড়ির নাম্বারটা তোর মনে আছে? মনে থাকবে না কেন, মনে আছে। তাহলে গাড়ির নাম্বারটা খাতায় লিখে ফেল। আচ্ছা ঠিক আছে, তা না হয় লিখলাম, কিন্তু তুই কি করতে চাইছিস সেটা আমাকে বল। বলছি, সবটা বলছি। আগে গাড়ির নাম্বারটা একটা কাগজে লিখতো, তারপর বলছি। এরপর রুদ্র গাড়ির নাম্বারটা একটা কাগজে লিখে অন্তিকার হাতে ধরিয়ে দিল। অন্তিকা গাড়ির নাম্বারটা আবার ভালো করে দেখে নিল, আর তারপরে নিজের ফোনটা বের করে একটা নাম্বার ডায়াল করলো। রুদ্র বুঝতে পারল না অন্তিকা কাকে ফোন করছে, কিন্তু ফোনের কথাবার্তা শুনে হয়তো বুঝতে পারল যে অন্তিকা দুর্জয় স্যারকে ফোন করেছে। তারপর ওদিকে বলছে, হ্যালো স্যার, আপনাকে একটা গাড়ির নাম্বার দিচ্ছি, আপনি প্লিজ এই গাড়িটা কার সেটা একটু খোঁজ নিন। কার গাড়ি? কার গাড়ির নাম্বার সেটা তো জানি না, তবে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে।
কিন্তু মিস আপনি কি করতে চাইছেন? বলবো স্যার, সব বলবো, কিন্তু তার আগে এই কাজটা করে দিন প্লিজ। এটাই আমার শেষ অনুরোধ। আর আমি আপনাকে বিরক্ত করব না। প্লিজ স্যার, এটা একটু খোঁজ নিন। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। গাড়ির নাম্বারটা আমাকে দিন। অন্তিকা গাড়ির নাম্বারটা দুর্জয় স্যারকে দেয়। 1 ঘন্টা পার হয়ে গেলেও দুর্জয় স্যার ফোন না করলে অন্তিকা অস্থিরভাবে ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। তা দেখে রুদ্র বলে উঠল, তুই একটু শান্ত হয়ে বস না। দুর্জয় স্যার বলেছেন ফোন করবেন। এরকম করলে তো তোর নিজেরই শরীর খারাপ হয়ে যাবে। না দাদা, যতক্ষণ না পর্যন্ত আমি রেখার কোনো খবর পাচ্ছি ততক্ষণ আমার এই টেনশন দূর হবে না। তাই প্লিজ আমাকে এখন কিচ্ছু বলবি না। এমন সময় শব্দ করে অন্তিকার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে দেখল দুর্জয় স্যার। সঙ্গে সঙ্গে রিসিভ করে উত্তেজিত কণ্ঠে অন্তিকা বলে উঠল, কি হয়েছে স্যার? কি খবর? গাড়িটা কার? অন্তিকা আবার বলে উঠল, কি হয়েছে স্যার? কিছু বলছেন না কেন? আসলে একটা খারাপ খবর আছে। অন্তিকা কথাটা শুনেই চুপ হয়ে গেল। মনে মনে ভাবল হয়তো রেখার কিছু একটা হয়ে গেছে। চোখ বন্ধ করে মনে মনে ভগবানকে ডাকতে লাগলো যেন এই রকম কোনো খবর তাকে শুনতে না হয়। আর তখনই দুর্জয় স্যার বলে উঠলেন, শুনতে পাচ্ছেন মিস আমার কথা? হ্যালো হ্যালো মিস, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। আপনি বলুন, রেখার কি কিছু হয়েছে? না, রেখার কিছু হয়নি, তবে যে গাড়ির নাম্বারটা আপনি আমাদের দিয়েছিলেন সেই গাড়িটা আজ থেকে 5-6 দিন আগে চুরি শুরু হয়ে গেছে। কি বলছেন স্যার? চুরি হয়ে গেছে মানে? গাড়িটা কার আর কোথা থেকে চুরি হয়েছে? গাড়িটা কোন এক সৌরভ ঘোষের। তিনি গাড়িটা একটা ধাবার সামনে রেখেছিলেন, খেতে গিয়েছিলেন। তবে খাওয়া শেষ করে যখন বাইরে আসেন তখন ওনার গাড়ি ছিল না। গাড়িটা আর কোনো খোঁজও পাওয়া যায়নি। উনি শেষ অবধি থানায় কমপ্লেন করেন, সেই কমপ্লেনের কপি আমাদের কাছে এসেছে। তাই ওনার গাড়িটা চুরি হয়েছে সেটা বোঝা গেছে। উনি সত্যি কথা বলছেন তো? এই কথাটা আমারও মনে হয়েছিল। তারপর ওনার সাথে আমি নিজে কথা বলেছি, ওনার ব্যাপারে খোঁজও নিয়েছি। হ্যাঁ, উনি সত্যি কথাই বলছেন, আর ওনার কোনো খারাপ রেকর্ডও নেই। কিন্তু স্যার, তাহলে ওই গাড়িটার মধ্যে ওরা কারা ছিল সেটাই তো জানি না। আমার মনে হচ্ছে স্যার, গাড়িটার মধ্যে ওই ছেলেগুলো মোটেও ভালো ছিল না। কিছু একটা করুন, ছেলেগুলোকে খোঁজার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি সেই কাজই করেছি। গাড়ির নাম্বারটা নিয়ে আমি সমস্ত থানায় অ্যালার্ট করে দিয়েছি। আর ওই গাড়ির নাম্বারটা যেখানে দেখা যাবে সেখান থেকেই আমার কাছে খবর আসবে। স্যার, আমি বলতে তো চাই না, কিন্তু না বলেও না থাকতে পারছি না। তখন যদি স্যার আপনি আমার কথাটা একটু শুনতেন তাহলে আজ হয়তো ওরা ধরা পড়তো। আর হ্যাঁ, রেখা ওই গাড়িতেই ছিল। আমরা যখন টানেলের মধ্যে প্রবেশ করেছিলাম হয়তো তখনই তারা রেখাকে সরিয়ে নিয়েছিল। এ কথাটা আমার মনে হয়েছে। এমনটা হতেই পারে, কারণ আমাদের বাইক তখন অনেক দূরে ছিল। অন্ধকার টানেলের মধ্যে তখন কি হয়েছে সেটা আমরা কেউ জানি না। একটা চুরি হওয়া গাড়ি তারা ব্যবহার করছিল। তাই এবার ছেলেগুলো ধরা পড়লেই আমরা জানতে পারবো তারা কিভাবে গাড়িটা পেল, কিভাবে চুরি করলো, আর অনেক কিছুই জানতে পারবো আমরা। হ্যাঁ, ওটা আমার ভুল হয়েছে, একথা আমি স্বীকার করছি। আমারই ভুলের জন্য এত বড় একটা ভুল হয়ে গেছে। আমরা গাড়িটার খোঁজ করবার চেষ্টা শুরু করে দিয়েছি। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন ফোন রাখছি। অন্তিকা ফোন রেখে কিছুক্ষণ সোফায় চুপ করে বসে রইল। রুদ্র অন্তিকাকে বেশি চিন্তা করতে মানা করল। তারপর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মায়ের ডাকে ঘুম থেকে উঠে বসার ঘরে এসে বসেছে। এমন সময় টিভিতে নিউজ দেখে আরও অবাক হলো। পুলিশ কমিশনার প্রেস মিটে বলছে গত দুদিনে অনেকগুলো মেয়ে মিসিং হয়েছে, প্রায় 7-8 জন মেয়ে। সবকটা মেয়েরই বয়স 18 থেকে 21 বছরের মধ্যে। এইসব শুনে অন্তিকা বলে উঠল, কী সব হচ্ছে এখানে? দুদিনে 8 জন মেয়ে মিসিং? কিভাবে মিসিং হয়ে যাচ্ছে? কিছু বলা যায় না রে অন্তিকা। আজকাল সমাজের যা অবস্থা হয়েছে তাতে কোনো মানুষই আর সেফ নেই। মেয়েগুলো তো ঠাকুর দেখতে বেরিয়েছিল, আর তার মধ্যে যে কোথা থেকে কি হয়ে গেছে কিছুই তো বোঝা যাচ্ছে না। সেটাই তো দেখছি, আমাদের পুলিশ কেমন মেয়েদের সুরক্ষা দিতে পারছে না।
এইভাবে তো মেয়েগুলো রাতারাতি কোথাও উদা হয়ে যেতে পারে না। আরে তুই কি ভাবছিস, এসব কি আর পুলিশ জানে না? বড় কোনো ক্ষমতাবান মানুষের হাত না থাকলে এসব করতে পারে? কিন্তু কে করছে এসব সেগুলো তো পুলিশকে খুঁজে বের করতে হবে। পুলিশ ওদেরকে খুঁজে বার না করলে এরকম অপরাধ তো হতেই থাকবে। তোর কথা আমি বুঝতে পারছি মা, কিন্তু তুই দেখিসনি আজকাল অপরাধের পরিমাণ কত বেড়ে গিয়েছে? মিসিং হওয়া মেয়েরা আর কোনো দিনই বাড়ি ফিরে আসেনি, শুধু রিপোর্টই লেখা হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু আমাদের এর একটা ব্যবস্থা করতেই হবে। তুই একা কি করবি? জানি না, তবে তবে কিছু তো একটা করতেই হবে। এই সবের পিছনে কে বা কারা আছে তাদেরকে সকলের সামনে আনতে গেলে আমাদের আরও প্রমাণ লাগবে। কিন্তু কিন্তু কোথা থেকে যে শুরু করব আর কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। একটা ক্লু যদিও পেয়েছিলাম সেটাও হাতছাড়া হয়েছে। উফ, গাড়িটা যে এখন কোথায় আছে সেটাই কেউ জানে না। এইভাবে আরও 2 দিন কেটে যায়। মায়ের বিদায় হয়ে যায়। বিসর্জনের সময় অন্তিকা মনে মনে বলল, মাগো, তুমি আমায় শক্তি দাও অপরাধীদের খুঁজে বের করার জন্য। একটা কোনো প্রমাণ আমাদের দাও। রেখাকে খুঁজে বার করতেই হবে মা। সাথে যে মেয়েগুলো মিসিং হয়েছে তাদেরও খুঁজতে হবে। তুমি ওদের দেখে রেখো মা। এমন সময় অন্তিকার ফোনটা বেজে ওঠে। মন্দিরে ঢাকের প্রচুর শব্দ হওয়ার জন্য অন্তিকা ফোনটা হাতে নিয়ে বাড়ি ফিরে আসে। ফোনের স্ক্রিনে দেখে ইন্সপেক্টর দুর্জয় সিং ফোন করেছেন। বাড়ি আসতে আসতে ফোনটা কেটে যায়। অন্তিকা তারপর নিজেই কল ব্যাক করে। হ্যাঁ স্যার, বলুন, কিছু আপডেট আছে? যে গাড়িটার নাম্বার আপনি আমাদের দিয়েছিলেন সেই গাড়িটা শহরের বাইরে এক নির্জন বনের মধ্যে পাওয়া গেছে। জায়গাটা খুব ফাঁকা। কয়েকজন কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে আর কিছু মধু সংগ্রহক গেছিল সেখানে, তারাই জঙ্গলের ভেতর গাড়িটা দেখতে পায়। তারপর থানায় এসে খবর দেয় আর রিপোর্ট আসে আমার কাছে। আমরা গিয়ে গাড়িটাকে দেখে এসেছি। হয়তো কিছুক্ষণের মধ্যে গাড়িটা থানায় চলে আসবে। আপনাকে খবরটা জানিয়ে রাখলাম। স্যার, আর ওই ছেলেগুলোর কি কোনো খবর পেয়েছেন? না, তাদেরও তদন্ত চলছে, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। আমি স্কেচ আর্টিস্টদের নিয়ে সেই ছেলেগুলো ছবি আঁকিয়েছি, তাদের খোঁজ নিতে বলেছি। সেই কাজে আমাদের টিম কাজ করছে, কিন্তু খবর তো পাবোই। আচ্ছা স্যার, ঠিক আছে। এরপর কেটে গেছে আরও বেশ কিছুদিন। সাথে সেই মিসিং হওয়া মেয়েগুলোরও কোনো খবর নেই। একদিন রুদ্র আর অন্তিকা সবজি মার্কেট যায় কিছু সবজি কেনার জন্য। তখন একটা ছেলেকে দেখে তার একটু সন্দেহ হয়। ছেলেটির সারা মুখে গামছা জড়ানো আর খুব তাড়ায় ছিল। এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখছিল। সবজিগুলো নিয়েই তাড়াতাড়ি বাজার থেকে বের হওয়ার সময় একজন লোকের সাথে ছেলেটির ধাক্কা লাগলে অন্তিকা সেই সুযোগে ছেলেটির মুখটা দেখে নেয়। বুঝতে পারে এই ছেলেটি সেই চুরি যাওয়া গাড়ির ভেতর ছিল। পুলিশ ওদের খোঁজ করছে বলে এইভাবে মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে। রুদ্রকে সে কথা বলে অন্তিকা। তারপর চুপি চুপি রুদ্র আর অন্তিকা ছেলেটাকে ফলো করতে থাকে। বলছি, এখন কি স্যারকে একবার ফোন করবি? ফোন তো করবই, কিন্তু তার আগে ছেলেটা কোথায় যাচ্ছে আমাদের একবার সেটা দেখে নিতে হবে। আর এই ছেলেটা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে কিনা সেটাও জানতে হবে। শুধু শুধু পুলিশকে খবর দিয়ে আবার আমরা তাদের হেনস্থা করতে চাই না। তাই আগে আমরা শিওর হব, তারপর খবরটা পুলিশকে দেব। তাহলে এখন কি করবি? কিছুই না, বাজারগুলো তুই বাড়িতে দিয়ে আয়, আমি ছেলেটার পিছু নিচ্ছি। তুই একা যাবি? আপাতত এখন একাই যাচ্ছি। আমার লোকেশনটা তোকে শেয়ার করে রাখছি, কেমন? বাড়িতে কিছু বলার দরকার নেই, লোকেশন দেখে চলে আসবি, দেরি করবি না। ঠিক আছে, যা তবে। কিন্তু খবরদার আমার কথা মাকে কিচ্ছু বলবি না, নাহলে মা খামোকা টেনশন করবে। বলবি একটা কাজে বেরিয়েছে, তুইও যাচ্ছিস, তাহলে মা আর কিছু বলবে না। কিন্তু তার আগে যদি ছেলেটা তোকে দেখে নেয়, তোর যদি কোনো বিপদ হয় তখন? কিচ্ছু হবে না, তুই যা তাড়াতাড়ি। রুদ্র বেরিয়ে যায় বাজার নিয়ে। অন্তিকা কিছুটা দূরত্ব বজায় রেখে ছেলেটার পিছু করতে থাকে। রুদ্র বাড়িতে বাজারের ব্যাগ রেখেই বেরিয়ে যায়। কাকলি দেবী কিছু কথা জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু রুদ্র শুধু এটুকুই বলল, একটা কাজ আছে, তাই আমি আর অন্তিকা একটু বাইরে যাচ্ছি, আমার একটু দেরি হবে। কথাগুলো বলেই রুদ্র বেরিয়ে যায়। কাকলি দেবী তাও অনেক প্রশ্ন করছিলেন, কিন্তু রুদ্র আর ওনার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বেরিয়ে যায়।
ফোনে অন্তিকার লোকেশন দেখে রুদ্র একটা পুরানো ফ্যাক্টরির কাছে পৌঁছায়। জায়গাটা একেবারে নির্জন, চারিদিকে কেউ কোথাও নেই। অন্তিকাকে খুঁজতে লাগলো আর মনে মনে ভাবল ছেলেটা এখানে কি করতে এসেছে। এমন সময় অন্তিকা এসে পৌঁছায় রুদ্রর কাছে। ছেলেটা এখানেই এসেছে? হ্যাঁ, এখানেই এসেছে। কিন্তু কেন এখানে এসেছে? কি কাজ আছে এখানে ছেলেটার? সেটাই তো আশ্চর্যের বিষয় রে দাদা। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। কোনো শব্দ করবি না। চল দেখি ভিতরে কি হচ্ছে, তবে সাবধানে। ওদের হাতে আমাদের ধরা পড়লে চলবে না। আমি কি বলছি বুঝতে পারছিস তুই? হ্যাঁ ঠিক আছে, তবে তুইও সাবধানে। আমার না কেমন একটা লাগছে। বলছি দুর্জয় স্যারকে একটা ফোন করলে হয় না? হ্যাঁ করবো তো ফোন নিশ্চয়ই, কিন্তু তার আগে শিওর হতে হবে। তাই চল ভিতরে কি হচ্ছে সেটা আগে দেখে আসি। এখানে ছেলেটা কি করতে এসেছে সেটা জানতে হবে আমাদের। আচ্ছা বেশ, ঠিক আছে, চল তাহলে। এই বলে রুদ্র আর অন্তিকা পুরানো ফ্যাক্টরির ভেতরে আস্তে আস্তে পা ফেলে প্রবেশ করে। চারিদিক অন্ধকার ধুলোয় মাকড়সার জালের সমস্ত জায়গা ভর্তি হয়ে গেছে। দরজা জানলা কাঁচগুলো জায়গায় জায়গায় ভেঙে পড়ে আছে। চেয়ার টেবিলে ধুলোয় ভর্তি। এত ময়লার মধ্যে রুদ্রর অ্যালার্জি শুরু হয়ে যায়। ইতিমধ্যে একবার হাঁচিও হয়ে গেছে, আরও হবে। অন্তিকা নাক বন্ধ করতে বলে, রুমালটা নাকে বাঁধতে বলে। রুদ্র সে কথা বুঝতে পেরে পকেট থেকে রুমাল বের করে মুখ বেঁধে নিল। তারপর আস্তে আস্তে আবার ভেতরের দিকে যেতে শুরু করলো। এমন সময় ভিতরের ঘর থেকে কিছু মানুষের কথা শুনতে পেয়ে অন্তিকা আর রুদ্র থমকে দাঁড়িয়ে পড়ে সেখানে। দাদা শুনতে পাচ্ছিস তো? এখানে কিছু মানুষ কথা বলছে। কি বলছে সেটাই শুনতে হবে। হ্যাঁ শুনতে তো পাচ্ছি, কিন্তু কারা কথা বলছে? ওটাই তো দেখতে হবে। চলো এই জানলার বাইরে দাঁড়িয়ে দেখি, তবে খুব সাবধানে। ওদের বুঝতে দেওয়া যাবে না, নাহলে অনেক বড় বিপদ হতে পারে। জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে ঘরের ভেতর কজন মানুষ আছে, তারা কি বিষয়ে কথা বলছে। তারা দেখল অন্ধকার ঘরের মধ্যে 4 জন ছেলে আছে। ছেলেগুলোকে দেখে অন্তিকার মোটেও ভালো লাগলো না। সবকটা যেন গুন্ডার মতন দেখতে, মোটা সোটা পালোয়ান গোছের। গায়ের রং কালো, তবে তাদের মুখগুলো দেখতে পারছে না। তারা সবাই পিছন ফিরে দাঁড়িয়ে আছে। এমন সময় বাজারে থাকা সেই ছেলেটাকে দেখতে পেল। সে বলে উঠল, মুন্নাদা, মেয়েগুলোকে এখানে আর বেশি দিন রাখা যাবে না। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। সেটা তো আমিও জানি যে কিছু একটা ব্যবস্থা করতে হবে। বসকে বলা হয়েছে, কিন্তু বস বলছে যতদিন না পরিস্থিতি একটু ঠান্ডা হচ্ছে ততদিন মেয়েগুলোকে এখানেই রাখতে হবে। কিন্তু এভাবে আর কতদিন রাখবে মেয়েগুলোকে? সারাক্ষণ তো অজ্ঞান করে রাখা যায় না, এতে তো হিতে বিপরীত হতে পারে। আর মেয়েগুলো তো মরে যেতে পারে, তখন আর কোনো টাকা পয়সাও পাওয়া যাবে না। উপরন্তু নতুন ঝামেলা। বডিগুলোকে আবার ব্যবস্থা করতে হবে। তখন কি করে ভেবে দেখেছো? সবই ভেবে দেখা আছে, কিন্তু তুই বুঝতে পারছিস না, মেয়েগুলোকে এখন এখান থেকে বের করলে পুলিশের নজরে পড়ে যাবে। কারণ পুলিশ চারিদিকে নজর রাখছে, সমস্ত চেকপোস্টে পুলিশ খোঁজ করছে। আর তোকেও খুঁজছে, তুই ভালো করেই জানিস সেটা। তোকে আমি কতবার বলেছি তুই এখান থেকে বাইরে একদম বের হবি না, তুই আমার কথা শুনিস না কেন রে? তোর জন্য যদি একবার আমরা ফেঁসেছি, তাহলে কিন্তু তোকেও ছাড়বো না। হ্যাঁ, মরতে হবে তোকে আমাদের সাথেই। আর না মুন্নাদা, বাড়িতে আমার কেউ নেই, বুড়ি দিদা আছে একটা, তাই একটু সবজি আর চাল ডাল তরকারি বাজার করে নিয়ে এলাম আর কি। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। আর এগুলোকে দেখ, একটা মেয়েও যেন এখান থেকে পালাতে না পারে, বিশেষ করে ওই মেয়েটা। হ্যাঁ জানি জানি, ওই কালার বোবা মেয়েটা তো। হ্যাঁ, ওকে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না, ওরা তো কোনো কথাই বলতে পারে না। ওকে নিয়েই আমার বেশি চিন্তা, কারণ সব থেকে বেশি টাকা আমরা ওর জন্যই পাবো। তাই বেশি বাড়াবাড়ি না করে ওই মেয়েটার যেন কিছু না হয় সে ব্যবস্থাই করবি। আমি এখন আসছি। অন্তিকা ছেলেগুলোর কথা শুনে খুব অবাক হয়ে যায়, বিশেষ করে বোবা আর কালা মেয়ের কথা শুনে। মনে মনে বলল, তাহলে কি তারা রেখার কথা বলছে?
এদের কথা শুনে এটুকু বুঝতে পারছি যে এখানে অনেক মেয়ে আছে। তাহলে কি সেই মিসিং মেয়েগুলো এখানেই আছে? যদি তাই হবে তাহলে তো এক্ষুনি পুলিশকে জানানো দরকার। কিন্তু কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, রেখার জন্য এদেরকে বেশি টাকা দিচ্ছে কে? রেখা তো কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না, তাহলে তাহলে এমন একটা মেয়ের জন্য কে এত বেশি টাকা দিচ্ছে, আর কেনই বা দিচ্ছে? এ কথা তো জানতেই হবে। অন্তিকা, এবার তো শিওর হয়ে গেছিস যে এখানে মেয়েগুলো আছে। আমরা দুজনে সবার সাথে পেরে উঠবো না, তারপর আমরা ঠিক জানিও না এখানে মোট কতজন লোক আছে। তাই প্লিজ তাড়াতাড়ি দুর্জয় স্যারকে একটা ফোন কর। হ্যাঁ, করছি। এরপর অন্তিকা দুর্জয় স্যারকে ফোন করে, সব কথা বলে দেয়। ওদিকে রুদ্রর অ্যালার্জির জন্য আরেকটা হাঁচি হয়। নাকে মুখে রুমাল বাঁধা থাকলেও অল্প একটু শব্দ হতেই অন্তিকা আর রুদ্র লুকিয়ে যায়। কিন্তু হাঁচির শব্দ সেই ছেলেগুলো শুনতে পেয়ে যায়, আর তখনই তাদের মধ্যে একজন ছেলে বলে ওঠে, মোনাদা, এখানে কেউ তো আছে। ওরা হাঁচির শব্দ শুনতে পেয়েছি কিন্তু এক্ষুনি। এই, কোন দিক থেকে শব্দটা এলো বলতো? হ্যাঁ, আমিও শুনেছি। চল তো, কে আছে দেখি। কথাগুলো বলেই তারা সেই জানলার দিকে এগিয়ে এলো। অন্তিকা আর রুদ্র সেটা দেখে তাড়াতাড়ি একটা অন্ধকার ঘরের মধ্যে লুকিয়ে গেল। ছেলেগুলো সব ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। তখনই রুদ্র আরেকটা হাঁচি দিয়ে ফেলল, আর তাতেই ছেলেগুলো রুদ্রকে খুঁজে পেয়ে গেল। রুদ্রকে সামনে নিয়ে এসে বেশ কড়া গলায় বলে উঠল, এই এই এই, তুই কে বে? এই, মোনাদা, এটা তো ওই সেই ছেলেটা। এর সাথে একটা মেয়ে ছিল, ওরাই তো সেদিন আমার ফলো করছিল। তুমি ভাগ্যিস আমাদের বুদ্ধিটা দিয়েছিলে, নাহলে তো সেদিনই আমরা পুলিশের গায়ে ধরা পড়ে যেতাম। আর তুমি বললে টানেলের মধ্যে গাড়ি দাঁড় করাতে, তোমার কথা মতো ওই বউ মেয়েটাকে আমরা অন্য একটা গাড়ি তুলে দিয়েছিলাম। মুন্নাদা, এ বেটা যখন এখানে, তোর ওই মেয়েটাও কিন্তু এখানেই আছে। কি বলছিস তুই? হ্যাঁ, তাহলে মেয়েটা গেল কোথায়? এখানেই আছে, দাও আমি খুঁজছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর খুঁজতে হবে না, মেয়েটা নিজে থেকেই বেরিয়ে আসবে। এই বলে মুন্না তার প্যান্টের পেছন থেকে রিভলভারটা বের করে রুদ্রর মাথায় ঠেকিয়ে দিয়ে বলল, কোথায় আছো মামনি? হ্যাঁ, বেরিয়ে এসো তো লক্ষ্মী মেয়ের মতো। সালা মেয়েটা তোর কে হয় রে? রুদ্র তখনও চুপ। তাই দেখে মুন্না একটা ঘুষি মারে রুদ্রর পেটে। ব্যথায় কাঁকিয়ে উঠল রুদ্র। গেল, বল, মেয়েটা তোর কে হয়? আমার বোন হয়। আচ্ছা, বোন হয়। তো তোরা এখানে কেন বাবা? হ্যাঁ, মরার কি খুব শখ হয়েছে? বল, নিজের বোনকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসতে বল, নাহলে তোর জন্য সেটা খুব খারাপ হবে। আমার আবার মটকাটা গরম হয়ে গেলে তখন আমি নিজেই বুঝতে পারি না আমি কি করছি। তাই বলছি, তাড়াতাড়ি বোনকে বল বেরিয়ে আসতে। লুকিয়ে থেকে কী লাভ? এখান থেকে তোরা কেউ পালাতে পারবি না। শুধু শুধু সময় নষ্ট করলে কপালে তোদের অনেক দুঃখ আছে। বল বল, বোনকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বল। দুঃখ তো তোদের কপালে নাচছে। রুদ্র কিছু বলতেই যাবে এমন সময় অন্তিকা বেরিয়ে আসে। পেছন ফিরে মুন্না দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়, তারপর বলে, কে মামনি? এখানে কি করতে এসেছো? এটা ঘোরার জায়গা নয়। তাহলে কেন এসেছো মামনি তুমি? হ্যাঁ, সঙ্গে আবার দাদাকেও নিয়ে এসেছো। মুন্নাদা, এই মেয়েটাই ছিল। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। তবে যাই বলিস, হ্যাঁ, মেয়েটা কিন্তু খাসা। এই, একদম বাজে কথা বলবি না, নাহলে তোদের সব কটাকে শেষ করে ফেলবো। আরে ওরে বাবা, আরে দাদা, আমি তো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, কিরে রানা, কি বলিস? কথাগুলো বলেই মুন্না আর রানা হেসে উঠল। রুদ্র রাগে গজগজ করতে লাগলো। অন্তিকা তখনও কিছু বলেনি, চুপ করে দাঁড়িয়ে আছে। তখন মুন্না আবার বলে উঠল, এই রানা, এই মেয়েটা কোনো কথা বলছে না কেন রে? বোবা হয়ে গেল নাকি? হ্যাঁ, আবার হেসে উঠল তারা।
তারপর এক পা করে অন্তিকার দিকে এগিয়ে গেলে রুদ্র চিৎকার করতে থাকে। মুন্না এগিয়ে এসে অন্তিকার গায়ে হাত দিতে গেলেই অন্তিকা ঘুরিয়ে একটা লাথি মারে মুন্নার পেটে। ব্যথায় কাঁপিয়ে উঠে কিছুটা দূরে গিয়ে পড়ে মুন্না। নিজেকে সামলে নিয়ে মুন্না রাগী গলায় বলে, কে কোথায় আছিস? ধর ধর এদের। তারপর কয়েকজন ছেলে এসে রুদ্র আর অন্তিকাকে ধরতে গেলে অন্তিকা পরপর কয়েকজনকে লাথি এবং ঘুষি মারে, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠে না। সবাই একসাথে এসে রুদ্র আর অন্তিকাকে ঘিরে ফেলে। সালা অনেক হয়েছে এই নাটক, এবার দুজনকেই শেষ করে ফেলবো। বন্দুক বের করে মুন্না রুদ্রর দিকে তাক করে গুলি করতেই যাবে, এমন সময় একটা গুলির শব্দ শোনা যায়। সবাই তখন বাইরের দিকে তাকায়। দেখলো দুর্জয় স্যার পুলিশ ফোর্স নিয়ে মিনিট 20 মধ্যেই সেই ফ্যাক্টরি ঘিরে ফেলেছে। আচমকায় পুলিশ এসে যেতেই ছেলেগুলো আর কিছুই করতে পারে না। এদিক ওদিক দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। সব ছেলেগুলোকে পুলিশ ধরে, একে একে সব মেয়েগুলোকে উদ্ধার করে পুলিশ। স্যার এখানে রেখা নেই। মিস, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সবাই এই ফ্যাক্টরিটি খুঁজে দেখেছি, আর কেউ নেই এখানে। সেটা কিভাবে সম্ভব? রেখা ছিল এখানে। স্যার ওই ছেলেটাকে জিজ্ঞাসা করুন, ও সব জানে। ওই বোবার কালা মেয়েটার কথা বলছিল, ও জানবে এখন ওই মেয়েটা কোথায় আছে। দুর্জয় স্যার সামনে এগিয়ে গিয়ে এবার সেই ছেলের কলার ধরে বলে উঠলেন, কিরে, মেয়েটা কোথায়? আমরা কিছু জানি না। জানিস না? আচ্ছা, তাহলে এই বলে দুর্জয় স্যার বেশ কয়েকবার ঘুষি আর লাথি মারতে থাকে ওই ছেলেটিকে। আমি জানি না স্যার, আমি কিছু জানি না। ও হয়তো মুন্নাদা কিছু বলতে পারবে। হ্যাঁ স্যার, মুন্না ছিল এখানে। সে এখন কোথায়? ও হয়তো মুন্নাদা পালিয়ে গেছে। কোথায় গেছে? সেটা আমি জানি না স্যার, মুন্নাদার কোনো ঠিকানা নেই। মেয়েটা কোথায় সেটা এখন বল। আমি সত্যি বলছি স্যার, আমি জানি না, হয়তো মুন্নাদা নিয়ে গেছে। অন্তিকা নিজের ফোনটা বের করে রেখার ছবি দেখিয়ে বলে, দেখ ভালো করে, এই মেয়েটাই ছিল তো? হ্যাঁ, এই মেয়েটাই ছিল। কিন্তু কে এই মেয়েটা? মুন্নাদার মুখে শুনেছিলাম এই মেয়েটার জন্য সব থেকে বেশি টাকা হয় মুন্নাদা, কিন্তু কেন সেটা আমি জানি না। জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মুন্নাদা আমাকে কিছু বলেনি স্যার। এরপর পুলিশ সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় আর উদ্ধার করা মেয়েদের নিজের নিজের বাড়িতে পৌঁছে দেয়। তবে অন্তিকার মন আরো খারাপ হয়ে যায়। এত সব করেও সে রেখাকে বাঁচাতে পারল না। কাকলি দেবী বিশ্বাস রাখতে বলেছে ভগবানের উপর, তিনি রেখাকে নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। পরের দিনই অন্তিকা থানায় ছুটে যায়। দুর্জয় স্যার অন্তিকাকে দেখে বলে, আমি জানি আপনি খুব ডিস্টার্বড হয়ে আছেন, তবে চিন্তা নেই, সবাই ধরা পড়বে। মুন্নার ছবি সব থানায় দেওয়া হয়ে গেছে। সে তো থানায় দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোন কাজটা করেছে? হ্যাঁ দেখুন, আমি বলতে বাধ্য হচ্ছে আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট না কোনো কাজ করছে না, নাহলে এতগুলো মেয়ে মিসিং হতো না। রেখাকে যে আমরা আদৌ খুঁজে পাবো এ কথা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? মানছি আপনার কথা, কিন্তু আমরা তো চেষ্টা করছি। আপনি আমাদের দিকটাও তো ভেবে দেখবেন নাকি? আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই, আমাদের সমস্ত সোর্স কাজ করছে, আমাদেরকে একটু সময় দিন। অন্তিকা আর কোনো কথা না বলে থানা থেকে বেরিয়ে যায়। এরপর আরও 2 দিন অন্তিকা থানায় ফোন করেনি। তবে পরের দিন রাতের বেলায় অন্তিকার বাড়ির দরজায় কলিং বেলটা বেজে ওঠে। কাকলি দেবী গিয়ে দরজা খুললেন। সামনে পুলিশ। অন্তিকা আর রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলেন। তাদের অবস্থা মোটেও ভালো না, হাতে পায়ে কাটার দাগ, রুদ্রর কপালে ব্যান্ডেজ বাঁধা, অন্তিকার হাতেও ব্যান্ডেজ। এইসব দেখে কাকলি দেবী বলে উঠলেন, এইসব কি কি হয়েছে তোদের? কোথায় গিয়েছিলি তোরা? কতক্ষণ ধরে আমি তোদের ফোন করছি, ফোনটা বন্ধ রেখেছিস কেন? চিন্তা হয় না বুঝি? মায়ের চিন্তা হওয়াটা স্বাভাবিক, তবে অন্তিকার সামনে এগিয়ে এসে মাকে শান্ত করে বলে উঠল, মা মা তুমি
তুমি শান্ত হও, আমরা ঠিক আছি। আমাদের ভেতরে তো যেতে দাও, তারপর বলছি সবটা। এ কি, রেখাও আছে তোদের সাথে? কোথায় পেলি ওকে? মা, সব বলবো, আগে ভেতরে যেতে দাও। কাকলি দেবী দরজা ছেড়ে দিলে সবাই ভেতরে প্রবেশ করে। সোফায় দুর্জয় স্যারকে বসতে বলে কাকলি দেবী জলের গ্লাস আনতে যান। সবাই জল খেয়ে একটু শান্ত হয়। ইতিমধ্যে অন্তিকার বাবা মনোরঞ্জন বাবু বসার ঘরে এসে হাজির হন। তারপর অন্তিকা বলতে শুরু করে, আসলে আজ সন্ধ্যের থেকে আমি দুর্জয় স্যারকে অনেকবার ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তারপর থানায় ফোন করলে জানতে পারি স্যার বিকেল হতেই বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে সে কথা কেউ জানে না। ব্যাপারটা আমার মোটেও ঠিক লাগছিল না, তাই থানায় একজন অফিসারকে অনেক অনুরোধ করে দুর্জয় স্যারের লাস্ট লোকেশন বের করতে বলি। তিনি আমার কথা শুনে দুর্জয় স্যারের লাস্ট লোকেশন বের করেন, কিন্তু সেই জায়গাটার কথা শুনে আমি খুব অবাক হয়েছিলাম। মনের মধ্যে তখন অনেক প্রশ্ন, কেন স্যার ওখানে গেছেন, আর তারপর থেকেই স্যারের ফোন কেন বন্ধ আছে। সেই সব প্রশ্নগুলো বারে বারেই আমার মাথা চাড়া দিয়ে উঠছিল। আর তারপরেই আমি পুলিশ ফোর্স নিয়ে ওই জায়গায় পৌঁছই। কিন্তু স্যার, আপনি ওখানে গেলেন কিভাবে? বলছি, সব বলছি। আসলে আজ বিকেলের দিকে আমার দিদি, সে একজন নার্স, সে ফোন করে বলেছে। শোন না দুর্জয়, একটা কথা আছে। আসলে আজ আমাদের নার্সিংহোমে কয়েকজন অভিজ্ঞ নার্স আর ডাক্তার একটা জায়গায় এসেছি। জানি না এখানে কি হবে, আমাদের এখানে কেনই বা ডাকা হয়েছে। তবে যেটুকু শুনেছি তাতে আমার মনে হলো এখানে কোনো অপারেশন হবে। কার হবে সেটা জানি না, তবে যেটা আমার খটকা লাগছে সেটা হলো আমাদের এত বড় নার্সিংহোম থাকতে এই বাড়ির মধ্যে অপারেশনটা কেন হচ্ছে। তাই আমার মনে হচ্ছে এখানে কিছু তো একটা খারাপ কাজ হচ্ছে, যা ইনলিগ্যাল। হয়তো এই জন্যই এত গোপনীয়তায় এই কাজ হচ্ছে। তুই কোথায় আছিস? আমি তো এখন বাগবাজারে আছি। তোর লোকেশনটা আমাকে শেয়ার কর, আমি দেখছি। তবে আমি যাওয়ার আগে পর্যন্ত তুই কাউকে কিচ্ছু বলবি না। ওরা যা যা বলবে তাই তাই করবি, একদম স্বাভাবিক থাকবি। আর তুই যে আমাকে ফোন করেছিস, তোকে কেউ দেখেনি তো? না না, আমি তো বাথরুমে আছি। আচ্ছা ঠিক আছে, লোকেশনটা শেয়ার করে ফোনটা সাইলেন্ট করে রাখ। এরপর আমি ওখানে যাই। আপনাকে কেউ চিনতে পারেনি? যাতে চিনতে না পারে তার ব্যবস্থা করেই গিয়েছিলাম, মানে ছদ্মবেশ নিয়েছিলাম। তারপর আপনারা বিশ্বাস করতে পারবেন না ওখানে গিয়ে আমি কি দেখলাম। কি দেখলেন? দেখলাম যাকে এতদিন ধরে সব জায়গায় খুঁজে চলেছি, অর্থাৎ রেখাকে। তবে সে অজ্ঞান অবস্থায় একটা বেডে শুয়ে আছে। মনের মধ্যে অনেক প্রশ্ন। তখন ভাবলাম, রেখা এখানে কেন, কি হয়েছে তার? আর তারপরই আমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। এক বিদেশি লোক তার মেয়েকে নিয়ে এখানে এসেছে। ওনার মেয়ের হার্টে সমস্যা আছে, তাই হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে। আর সেই হার্ট ট্রান্সপ্লান্ট হবে রেখার হার্টের সাথে, কারণ ওই মেয়ের ব্লাড গ্রুপ, এমনকি ব্রোন ম্যারো ম্যাচ করে গেছে রেখার সাথে। তাই রেখাকে তারা তুলে নিয়ে গিয়েছিল। রেখার খবর পেল কিভাবে তারা? এই কাজে সাহায্য করেছিল এখানকার এক বিখ্যাত ডাক্তার, সাথে পার্টির লোক তো আছেই। তবে কিছু জানার পর, মানে সব কিছু জানার পর, আমি আমার টিমকে ফোন করতেই যাচ্ছিলাম, এমন সময় ওরা আমাকে ধরে ফেলে। আর তারপর এমএলএ দীপঙ্কর ভট্টাচার্য আমাকে বলেন, কি ভেবেছিলেন ইন্সপেক্টর দুর্জয় সিংহ? আপনি এখানে আসবেন, তারপর আমাদের সমস্ত প্ল্যান বরবাদ করবেন, আর আমরা সব বসে বসে দেখব? আপনি যে এখানে আসবেন সে কথা আমরা আগেই জানতাম, কারণ আপনার দিদি যে এখানেই আছে। আর সেই দিদি যে আপনাকে ফোন করেছেন এই কথা আমরা সবাই জানি। আর তারপর থেকেই তো আমরা সকলে আপনার জন্য অপেক্ষা করছি। কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন। এখানে একা আসা আপনার একেবারেই উচিত হয়নি। আপনার মনে হয়নি এখানে অনেক লোক থাকবে? তবে ভালোই করেছেন আপনি, এতে আমাদেরই সুবিধা করেছেন। তাহলে এবার আপনার সামনেই সমস্ত কাজটা হবে, আর আপনি বসে বসে দেখবেন। এইভাবে আপনারা রেখার ক্ষতি করতে পারবেন না। বন্ধ করুন এসব, নইলে এর পরিণতি খুব খারাপ হবে। কথাটা শুনেই সেখানে উপস্থিত সকল ব্যক্তি হেসে ওঠে।
সুতপাকে আটকে রেখেছে কতগুলো মেয়ে মিলে। তারাও নার্স, কিন্তু সুতপা এখন যেন তাদের চিনতে পারছে না। এতদিন সে এই নরপিশাচের সাথে কাজ করেছে। এরা মানুষরূপী শয়তান। এরা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে সেটাই ভেবে পাচ্ছে না সুতপা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে। মনে মনে ঈশ্বরকে স্মরণ করছে যেন কিছু একটা মিরাকেল হয়ে যায়। বন্দুকের নলের ডগায় ইন্সপেক্টর দুর্জয় সিংকে রেখে দীপঙ্কর বাবু বলে উঠলেন, ডাক্তার, আপনাদের কাজ শুরু করুন। যত তাড়াতাড়ি সম্ভব এই অপারেশনটা শেষ করুন। আমাদের হাতে বেশি সময় নেই। পরে এই পুলিশের আর ওই নার্সের ব্যবস্থা করতে হবে, তাই কুইক। এরপর ডাক্তাররা তাদের কাজ শুরু করতে যায়, আর তখনই দরজা ভেঙে প্রবেশ করে অন্তিকা। কি ঘটছে সেখানে সেটা বুঝতে তাদের একটু সময় লাগলো। তবে একসাথে এতগুলো পুলিশ আর টিভি চ্যানেলের রিপোর্টারদের দেখে কেউ আর কিছু করতে পারে না। দীপঙ্কর বাবু নিজেকে বাঁচানোর জন্য বন্দুক তাক করে, কিন্তু তাতে বেশি কিছু লাভ হয় না। পেছন থেকে অন্তিকা গিয়ে দীপঙ্কর বাবুর রিভলভার ছিনিয়ে নেয়। এই সময় দীপঙ্কর বাবু হাতাহাতি শুরু করে, আর তখনই অন্তিকার আঘাত লাগে। বোনকে রক্ষা করতে গিয়ে রুদ্রর কপালে আঘাত লেগে রক্ত বের হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ সবাইকে উদ্ধার করে এবং অপরাধীদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আর সেই বিদেশি লোকটাকেও গ্রেফতার করা হয়। সেই সাথে নার্সিংহোমও সিল করা হয়। দুর্জয় স্যার বললেন, ডাক্তার প্রাণ বাঁচায়, তারাই যদি এমন অপরাধ করে তাহলে সাধারণ মানুষজন যাবে কোথায়? রেখাকে তার বাবা মা ওই নার্সিং হোমের ডাক্তার দেখাতে যেত, আর ওই ডাক্তার সব তথ্য দিয়েছিল তাদের। সেই ডাক্তার এখন পুলিশের হেফাজতে। চিন্তা নেই, রেখা এখন বিপদমুক্ত। আর মিস অন্তিকা, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনিও আমাদের অনেক সাহায্য করেছেন। তাহলে আজ উঠি। হ্যাঁ স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ রেখাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আর দুর্জয় স্যার, আপনাকে অনেক বাজে কথা বলেছিলাম, অনেক খারাপ ব্যবহারও করেছি, তার জন্য ক্ষমা করবেন। না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আমি বুঝতে পেরেছি আপনার দিকটা। আমি কিছু মনে করিনি, আর এটা তো আমাদের ডিউটি। চলি। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা রেখা অন্তর্ধান রহস্য। গল্পের নাট্যরূপ দিয়েছে রিমা, বিভিন্ন চরিত্রে যেমন অন্তিকা সেন, পুপু, রুদ্র, শ্রীদীপ, মনোরঞ্জন, শুভাশিস, কাকলি সেন, অনন্যা, সীমা এবং দমকল বাহিনীর কর্মী অরিত্রা, দুর্জয় সিংহ, আকাশ, রানা, পিনাকি, মন্টু, সুমন, মুন্না, আমি, অর্ঘ্য, দীপঙ্কর, সৌমিক হালদার, সুতপা, রিমা। সমগ্র পর্ব পরিচালনা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর শ্রীদীপ, পোস্টার ডিজাইন অভ্র। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন দি অ্যাডভেঞ্চার স্টেশন, শুধুমাত্র আপনাদের গল্পের স্টেশনে। আর হ্যাঁ, আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেল করতে পারেন ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে। ধন্যবাদ।